সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা 92। পরদিন অব্র বসে আছে ডাবল এ হাউসে একটি নিষিদ্ধ বন্ধ ঘরে। আইসি ভঙ্গিমায় চেয়ারের পেছনে হেলান দিয়ে। রুমের পরিবেশ ভারী, জানালার বাইরে বৃষ্টি টুপটাপ শব্দ। আরেকটি নীরব জেরা চলছে। তার সামনে বসে আছে পুলিশ অফিসার ড্রাগনের মিলান। ধৃত দৃষ্টি শীতল, অভিব্যক্তি, হাত পা জড়ো করে বসে থাকা এই মানুষটি শহরে এক আলোচিত ঘটনার তদন্ত করছে। ডেভিডের খুন। হাত পা বাঁধা, চেয়ারের সাথে মুখ খুলে তুলে রাখলো গুজে রাখা মুখটা। ড্রয়ারের প্রাণপণে হাতড়ে বাঁধন ছিন্ন করার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই তার চেষ্টার সমাপ্তি ঘটে এক অনিবার্য ব্যর্থতায়। ঘাম ভিজে যাচ্ছে কপাল, বুকের ভেতরে শ্বাস ওঠানামা তীব্র ছন্দে, মুখে বাঁধা মোটা কাপড় দিয়ে। কথাগুলো অস্পষ্ট গুঞ্জনে পরিণত হয়েছে তার, তবুও সে মরিয়া হয়ে কিছু বলতে চাইছে। অব্র তার দিকে এগিয়ে এলো, ধীর সতর্ক আঙ্গুল ড্রাগনের মুখে বাঁধন আগলা করলো, শব্দ বেরোনোর সুযোগ দিল, তবে চোখের গভীরে রয়ে গেল এক অদ্ভুত গম্ভীর্য। মুক্ত হতে ড্রাগন হাঁপাতে লাগলো, যেন দম বন্ধ হয়ে আসছিল মিনিট কয়েক আগেও। বয়সের ভার তার শরীরে স্পষ্ট, 50-এর কোঠরে বাহুতে আগেই পেরিয়ে এসেছে, অথচ চোখে আছে অভিজ্ঞতার তীক্ষ্ণ আলো। অব্র এক গম্ভীর কণ্ঠে বলল, কেন কিছু মানুষ নিজের জীবন বাজি রেখে খুনের তদন্তে ঝাঁপিয়ে পড়ে, সেটা আজও আমার বোধগম্য হয় না। ভেবে দেখুন তো, যদি আজ আপনি আর বাড়ি না ফেরেন, আপনার মেয়েটার কি হবে, আপনার ছোট ছেলেটার কি হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে কে চিন্তা করবে? ড্রাগনের কাশি চাপলো, বলল হাঁপিয়ে ওঠে, আমার সাথে তোমার আসলে কি প্রয়োজন? অব্র ঠোঁটে একটুখানি হাসি ফুটিয়ে বলল, প্রয়োজন তো আছে, অনেক রকম, চলুন আমাকে দেখাই। বলে অব্র আর এক মুহূর্ত দেরি না করে ড্রাগনের হাতের রশি খুলে দিল এবং তাকে সাথে নিয়ে হাঁটতে লাগলো এক দীর্ঘ করিডোর দিয়ে। গন্তব্যে এসে থামলো একটি নিস্তব্ধ দরজার সামনে। দরজার পেছনে রুমটা অন্ধকার, নিস্তব্ধ, যেন ঘনিয়ে রেখেছে এক রহস্যকর অজানা কিছু। এক ঝটকায় অব্র লাইট জ্বালিয়ে দিল। আলো পড়তে ড্রাগনের চোখ বিস্ফোরিত হয়ে গেল, তার দৃষ্টি আটকে গেল অবিশ্বাস্যভাবে। মূর্তি বুকের ভেতরটা ছটফট শুরু করলো, হৃৎপিণ্ড সহ। আর এক অদৃশ্য ঝড় তার শরীরে আছড়ে পড়ল। ঝাঁপ করে মেঝেতে পড়ে গেল সে। তার সামনে শুধু টাকা আর টাকা, নোটের স্তূপে সাজানো গোটা ঘর, চকচকে মার্কিন ডলার, একরাশ সবুজ কাগজে যেন নেশার গন্ধ ছড়াচ্ছে বাতাসে। এগুলো সবই আসল ডলার, চাইলে এগুলো চিরজীবনের জন্য আপনার হাত হতে পারে। তবে একটা শর্ত আছে, ড্রাগনের মন এখন সম্পূর্ণভাবে টাকার নেশায় ডুবে আছে। লোভে চকচক করতে থাকে তার চোখ। এই টাকার জন্য আমি সব কিছু করতে পারি, শুধু বলুন আমাকে কি করতে হবে? অব্র ঠান্ডা হাসি দিয়ে বলল, আপনি যে কেসটা ইনভেস্টিগেশন করছেন সেটা বন্ধ করতে হবে। ড্রাগন অবহেলা এসে উঠল, এ তো তুচ্ছ ব্যাপার, কোনো সমস্যা নেই। কিন্তু অব্র মাথা নাড়ল, না, এটা সাধারণ কোনো কেস না, এমনভাবে ক্লোজ করতে হবে যেন আর কোনোদিনও কেউ সেই কেসের নাম উচ্চারণ করতে না পারে। আর কেস বন্ধ হবে এমন, ডলারগুলো সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, যখন একদম চিরতরে কেসটি বন্ধ হবে তখনই ডলারগুলো সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই কথা বলে অব্র ড্রাগনকে টেনে রুম থেকে বের হয়ে এলো। তবে ড্রাগনের চোখ তখনও ঘরের ভেতর নোটের স্তূপে আটকে আছে। টাকার গন্ধ, ঝলমলে সবুজ রং আর মিলিয়ন হওয়ার মোহ তাকে গ্রাস করে ফেলেছে। রাত তখন প্রহরের শেষে এসে দাঁড়িয়েছে, ঘড়ির কাঁটা 11টা ছুঁই করছে। দীর্ঘক্ষণ ধরে ওহুকে পড়াচ্ছিল অব্র। পাঠ শেষে ক্লান্ত হয়ে তার মুখে কোনো অস্বস্তিকর ছাপ নেই। অব্র উঠে চলে গেল কিচেনের দিকে। ফ্রিজ খুলে বের করলো সুগন্ধি তেহারি, পরক্ষণে সেটি ওভেনে গরম করতে দিল। কিছুক্ষণ পর যখন ধোয়া ওঠা তেহারি ডাইনিং টেবিলে এলো, ওহু যেন অস্বস্তিতে নাক কুঁচকে নিল। সে দু আঙ্গুল দিয়ে নাক চেপে ধরল। অব্র সঙ্গে সঙ্গে বিষয়টি খেয়াল করলো, হালকা স্মিত ভঙ্গিতেই বলল, কি হলো, নাক ছিটকাচ্ছ কেন? তেহারি থেকে তো কোনো খাবারের গন্ধই আসে, বাজে গন্ধ তো না। ওহু ঠোঁট বাঁকিয়ে বলল, ঘ্রাণটা একটু বেশি তীব্র লাগছে। অব্র মৃদু বিরক্তি নিয়ে হাতের আঙ্গুলে তালু দিয়ে ওহুর মাথায় আলতো করে চাপড় দিল, তোমার নাককে বোধহয় পচে গেছে, চুপচাপ খেয়ে নাও, রাত অনেক হয়েছে, তাড়াতাড়ি ঘুমোতে হবে। ইদানিং তোমার বেশি রাত জাগা হচ্ছে। ওহুর ভেতর ভেতর অভিমান জমিয়ে ঠোঁট ফুলিয়ে রাখলো। খেতে ইচ্ছে করছে না সত্ত্বেও
অবশেষে সে রাতের খাবার শেষ করলো। মুন প্যালেসের দোতলায় বিলাসবহুল শয়নকক্ষে তখন ঘুমিয়ে পড়েছে ওহু। নরম বিছানায় আর শান্ত শ্বাসকষ্ট ছড়িয়ে পড়েছে চারপাশটায়, অথচ অব্রের চোখে ঘুম নেই, মনে এক অদৃশ্য ভারে চেপে আছে। ডেভিডের হত্যাকারী এখনো বেঁচে আছে, এই বোধহয় তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত অব্র শান্তি পাবে না। বুকের পাঁজরে অজানা এক ব্যথা দিয়ে যায় সবসময় তাকে। মাঝে মাঝে তার কপালে শিরাগুলো ফুলে ওঠে। হঠাৎ করে অব্র হাত বাড়িয়ে দিয়ে নিজের ফোনটা তুলে নিল। গ্যালারিতে কিছু পুরোনো দিনের ছবি দেখতে শুরু করলো। অনেক স্মৃতি ভেসে উঠলো পর্দায়। একসময় হঠাৎ চোখে আড়াল হলো আমজাদ খানের একটি ছবি। বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠলো এক অদৃশ্য ব্যথা, যেন তাকে গ্রাস করলো অস্তিতে। ওহুকে বিয়ে করার পর থেকে আজ অবধি একদিনও বাবার সঙ্গে কথা বলেনি অব্র। ওহু বহুবার অনুরোধ করেছিল অব্রকে কথা বলার জন্য, কিন্তু সে কখনো কথা বলেনি। ফোনের স্ক্রিনে কন্ট্যাক্ট লিস্টে অব্র চোখ থমকে গেল একটি নামের ওপর, বাবা। এই নামের দিকে আঙ্গুল স্থির হয়ে রইল। বুকটা যেন শক্ত হয়ে চেপে এলো। মনে হলো ফোনটা কেবল একবার বাজলেই ভাঙবে সব অভিমান, মিলবে এক অদ্ভুত শান্তি। কিন্তু না, সাহস হলো না। দীর্ঘ শ্বাস ছেড়ে ফোনটা সাইড টেবিলের ওপর রেখে দিল অব্র। রাত তখন প্রায় 2টো। চারদিকে নিস্তব্ধতায় ডুবে আছে। জানালার ফাঁক গলে চাঁদের ম্লান আলো কক্ষে ছড়িয়ে পড়ছে। এমন গভীর রাতে নীরবতা ভেদ করে ওহুর কানে এলো অব্রের ডাকার শব্দ। হঠাৎই ঘুম ভাঙতে সে বিভ্রান্ত হয়ে চারপাশে তাকালো। এই তো কিছুক্ষণ আগেই অব্র তো বলেছিল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, অথচ এখন সেই অব্রই গভীর রাত্রিরে তাকে ডেকে তুলেছে। ঘুম জড়ানো কণ্ঠে ওহু বিরক্তি মিশানো সুরে বলল, কি হলো, এত রাতে ডাকছেন যে? অব্রের গম্ভীরতা কণ্ঠেই উত্তর ভেসে এলো, লাল শাড়ি পরো, আজ তোমাকে লাল শাড়িতে দেখতে ভীষণ ইচ্ছে করছে। শুনেও ভুরু কুঁচকে উঠল। কি আশ্চর্য, রাত 2টো বাজে, মানুষের ঘুম থেকে জাগিয়ে লাল শাড়ি পরাতে কি আসে? ভেতরে ভেতরে তান্দুরি চুলার মতোই দপদপ করছে। কি বলল? কে কি বলল, কি বলছে, কিছু শুনতে ইচ্ছা করছে না তার। তাড়াতাড়ি তৈরি হও, আজই বের হব। কি বললাম, শুনলে না? ওহু বিরক্তি স্বরে বলল, এত রাতে কোথায় যাব? অব্র একটু থেমে শান্ত গলায় বলল, এমনি শহরের রাস্তায় হাঁটবো দুজন। তোমাকে নিয়ে কখনো রাতে ঘুরতে যাওয়া হয়নি, আর আজ বড্ড ইচ্ছে করছে। আশা করি তুমি না করবে না। ওহু নিরুত্তর, আর কোনো জবাব দিল না, কেবল বিরক্তি চেপে রাখলো নিচের ভেতর। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। ততক্ষণে অব্র আলমারি হতে খুঁজে নিজ হাতে লাল শাড়ি বের করেছে। শাড়ির কুচি নিজের হাতে গুছিয়ে ধরে রেখেছিল ওহুর হাতে। ড্রেসিং টেবিলের সামনে বসলো ওহু। আয়নায় নিজের প্রতিবিম্ব দিকে তাকিয়ে একে একে সাজার কাজ শুরু করলো। নিজের চোখে কাজল টানলো, আর তার প্রতিটি আঙ্গুলের নাড়াচাড়া অব্র এক দৃষ্টে তাকিয়ে দেখছে, যেন কোনো শিল্পী তার জীবন্ত শিল্পকর্মের জন্ম মুহূর্তে প্রত্যক্ষ করছে। ওহু টিপের বক্স খুলে টিপ বসালো, কপালে সেট করে নিল, তারপর ঠোঁটে লিপস্টিক দিয়ে রাঙিয়ে নিল। এরপর দুজনে ধীর পায়ে বেরিয়ে এলো লন্ডনের নির্জন রাতের আকাশের নিচে। শহরের বাতিগুলো দূরে দূরে জ্বলছে, আর ঠান্ডা বাতাস মিশে আছে অচানক রোমাঞ্চকর পরিবেশ। কালো কেসের ভেতরে রাখা যন্ত্রটি একেবারে নির্জীব। মাঝে মাঝে দূরে টক্সিন হেডলাইট ভেসে উঠছে, আর সব মিলিয়ে যাচ্ছে আলো আঁধারির মাঝে। আকাশ জুড়ে সাদা স্নোফল ঝরে পড়ছে নীরব ধ্বনিতে। চারদিকে রূপালী অবিচ্ছেদ্যই ঢাকা পড়েছে। সেই দৃশ্যের মাঝে একরাশ বিষণ্ণতা, আবার আছে নিঃশব্দ সৌন্দর্যের অপার্থিব পরিবেশ। রাস্তার ধারে একটি পুরনো কাঠের বেঞ্চে গিয়ে বসলো অব্র। ভায়োলিনের কেসটাতে আলতোভাবে স্পর্শ করলো। তখনই তার মোবাইল বেজে উঠলো, একটা জরুরি কল। অব্র ধীর পায়ে বেঞ্চ থেকে উঠে একটু দূরে এগিয়ে গেল, গিয়ে রিসিভ করলো ফোনটি। বেঞ্চে বসে একা রইল ওহু। তখনই হঠাৎ এক মাতাল তরুণ টলতে টলতে এসে ওহুর দিকে, চোখে নেশার ঝলক, ঠোঁটে কার্যত হাসি। একা মেয়েকে গভীর রাতে বসে থাকতে দেখে সে তাকে অন্যরকম ভেবে বসলো। ঠোঁট বাঁকিয়ে অশ্লীল কণ্ঠে বলল, তোমার রেট কত ডার্লিং? বাক্যটা শোনা মাত্র ওর বুকের ভেতরটা কেঁপে উঠল আতঙ্কে। সে দ্রুত বেঞ্চ থেকে সরে গেল, কণ্ঠ জড়ানো তবু স্পষ্ট করলো, আপনি যেমনটা ভেবেছেন
আপনি যেমনটা ভেবেছেন আমি তেমন কেউ নই। কিন্তু মাতাল ছেলেটা উচ্ছ্বসভাবে ফেটে উঠল। ও এক পা পিছু হাঁটলো ভয়ে। ছায়াটা তার মুখ স্পষ্ট। ঠিক সেই মুহূর্তেই ফোন বেজে উঠল। অভ্র ফিরে এলো। তার উপস্থিতিতে বজ্র নেমে এলো যেন মাতালের চোখে থেকে। এক নিমিষে নেশার ঘোর উধাও। কাঁপা কাঁপা গলায় দেহ নিয়ে সে দৌড়ে পালিয়ে গেল অন্ধকার গলির ভেতর। অভ্র কিছু বুঝে উঠতে পারল না। বিস্ময় চোখে ওহুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি বলল তোমাকে ছেলেটা? ওহু জানে সত্যি কথাটা বললে অভ্র ক্রোধে ফেটে পড়বে। সে তা চাইল না, তাই মিথ্যা সান্ত্বনা গলায় বলল, কিছু না। একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করলো ও। ওহুর কথায় অভ্র ভুরু কুঁচকে উঠল। সে জানে লোকটা তার ওই গ্যাংয়ের একজন, তাই তো তাকে দেখে ভয়ে দৌড়ে পালিয়েছে। সেই মানুষ ওহুর কাছে সে অ্যাড্রেস জিজ্ঞেস করবে, এটা এত যুক্তিসংযুক্ত না। তাই এই মুহূর্তে শান্ত ও সৃষ্ট থাকাটাই শ্রেয় মনে করলো। ভেতরের প্রশ্নগুলো লুকিয়ে রাখলো। চোখ বুজে গুনগুন করে উঠল সে। ও ধীরে ধীরে মাথা ঠেলিয়ে দিল অভ্রের কাঁধে। 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। ওহু থামতেই অভ্র পরবর্তী লাইন গাইল, ভালোবাসি তোমায় পুরনো অনুভবে, মনের জগতে রাজকুমারী তুমি, ভালোবাসি আমি যে তোমায়। এই কথাটি ছিল শুধু বলার। গাইতে থেকেই থেমে গভীর নিঃশ্বাস ফেলে ওহুর দিকে তাকালো। কণ্ঠে ছিল একরাশ স্মৃতিভার আর দীর্ঘশ্বাস ভিজে থাকা অতীতের ছায়া। বলল ওহুর হাতটা আঁকড়ে ধরে, জানো ওহু, এই বেঞ্চে আমি একদিন একা বসেছিলাম। তখন তুমি ছিলে না আমার জীবনে। কত স্বপ্ন কুড়িয়েছি এই চোখে, কত রাত নির্জন রাস্তায় পাগলের মতো হেঁটেছি, কতবার বৃষ্টিতে ভিজে কেঁপেছি। কিন্তু শেষমেশ ভাগ্য তোমাকে এনে দিল আমার কাছে। এই সকল অভিমান, এই সকল নিঃসঙ্গতা মুছে দিতে। কথা বলতে বলতে অভ্র হারিয়ে গেল অতীতের গভীরে। আর ওহু নীরব শ্রোতা হয়ে মাথা গুজে রাখলো অভ্রের কাঁধে। সেদিন রাতে অভ্র জীবন হয়ে থাকলো এক অবিস্মরণীয় রাত। এদিনের বুকচাপা স্মৃতি অল্পটুকু ওহুকে শোনালো সে, বাকি অংশটুকু গেল অন্ধকারে। শুক্রবার সকালটা তাই খানিকটা নিরুদ্দিক ছিল, কারণ ভার্সিটি বন্ধ। দুজনেই ঘুমে গভীরে হারিয়ে। কিন্তু সেই শান্ত দুপুরে আনমোরা অভ্রের ফোন বেজে উঠল। ঘুম জড়ানো চোখে ফোন ধরতেই ওপাশ থেকে উৎকণ্ঠ কণ্ঠ, বস, এর কি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে মনে হচ্ছে কেউ আটকে রেখেছে, ও বিপদে আছে, আপনি দ্রুত ওর বাসায় আসুন। কথাটি শোনা মাত্র অভ্র যেন বজ্রাঘাত হলো। অভ্রর বুকটা ধপাস করে উঠল। মুহূর্তেই কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। ডেভিডের মতো এর কেউ কি হারাতে হবে নাকি? বুকের ভেতর অদ্ভুত আতঙ্ক ঘুরপাক খেতে লাগলো। প্যালেস থেকে বেরোনোর আগে ঘুমন্ত ওহুর কাঁধে হাত রাখলো। তাকে ডেকে তুলে ফিসফিস করে বলল, এক মিথ্যা কথা ওহু, আমি একটু ডেভিডের সঙ্গে দেখা করতে যাচ্ছি, রাতের মধ্যেই ফিরে আসব। তুমি নিজের খেয়াল রেখো। ওহু আদু ঘুমে মাথা নেড়ে সম্মতি জানালো, কোনো প্রশ্ন করলো না। অভ্র বিদায় নিয়ে গাড়ি নিয়ে ছুটলো এরিকের বাড়ি। এরিকের বাড়ি ছিল ডুপ্লেক্স, দোতলা বিশাল গৃহ। ভেতরে প্রবেশ করতে অভ্র নাকে এলোমেলো ভেসে এলো কিছু তীব্র মাংসের গন্ধ। দ্রুত ভয়ে কিচেনের দিকে এগোতে হঠাৎই পেছন থেকে এক ছায়া ঝাপটে ধরলো তাকে। মুহূর্তে ছুরির ফলা ঢুকে গেল অভ্রের তলপেটের বাম পাশে। পুরোটা নয়, অর্ধেকের বেশি ছুরি ঢুকে গেল। মাংস চিরে ঢুকেছে একদম ভেতরটায়। চোখের সামনে ঝাপসা হয়ে গেল সব। গরম রক্ত গড়িয়ে পড়তে লাগলো ফ্লোরে। ব্যথার দম বন্ধ এলো অভ্রের। যে ছুরি বসিয়েছে তাকে সে কিছুতেই কল্পনাও করতে পারেনি। ধপ করে ফ্লোরে বসে পড়ে অভ্র। শক্তিহীন তলপেট থেকে ছুটে আসা রক্ত মুহূর্তে ছড়িয়ে পড়ে। সাদা টাইলসগুলো লাল রক্তে ভেসে যায়। তবে অততীয় ভাবেও ছায়া তখন দাঁড়িয়েছিল তার সামনে। অভ্র ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছিল, অথচ মনে হচ্ছিল একটাই প্রশ্ন গুমড়ে মারছে তাকে, কেন? কেন সে? শুনছেন খান সাহেব, একটা কথা বলার ছিল। অভ্র পিছু ফিরে তাকালো। একটা হাত তলপেটে ক্ষতের ওপর চেপে ধরে স্নিগ্ধ কণ্ঠে বলল, বলেন ম্যাডাম।
অব্রের তলপেটের পাশ হতে শক্ত করে চেপে ধরে ব্যথায় কাতর হয়ে ফিসফিস করে উঠল, এর কি তুই? শব্দটা ঠোঁট ছুঁয়ে নিস্তেজ করে পড়ল। মুহূর্তে এর কি ঠোঁটে খেলে গেল শয়তানির হাসি। তার এই প্রত্যেকীয় মুহূর্তে পৌঁছে গেছে। ধীর পায়ে এগিয়ে এসে হঠাৎই অব্রের দেহতে ছুরিটা টেনে বের করে আনলো। ফোঁস! ধারালো ছুরি মাংস ফুঁড়ে বেরিয়ে আসতেই অব্রের মুখ থেকে একরাশ চাপা চিৎকার বেরিয়ে এলো। গাঢ় লাল রক্ত ছুরিতে গা বেয়ে নামতে লাগলো ধীর স্রোতের মতো। এরিক সেই রক্ত নাকের কাছে এনে শুকলো। চোখে ভেসে উঠল এক অদ্ভুত আত্মতৃপ্তির হাসি। অব্রের গায়ে তখন কেবল একটা সাদা শার্ট, তলপেট ফুঁড়ে বেরিয়ে আসা রক্ত টি শার্টের মুহূর্তে রঙিন করে তোলে। শরীরের অসহায়তা ফ্লোরে গড়িয়ে পড়ল তার। ব্যথার তীব্রতায় থমকে সেকেন্ডের পাওয়া গেল না তার, কিন্তু ভেতরে যেন বিষাক্ত ঢেউয়ের মতোই দেহমগ্ন। প্রতিটি স্নায়ু টেনে ছিঁড়ে যাচ্ছে, ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে শরীরের টিস্যুগুলো। এক হাতে শার্ট ছিঁড়ে অন্য হাতে ক্ষত চেপে ধরে অব্র। চেষ্টা করলো রক্তপাত থামাতে, কোমরের কাছে ছেঁড়া কাপড় চেপে ধরে রক্তের ব্রাত মানাতে চাইল, কিন্তু ব্যথার জোর থামালো না তা। সময় যত গড়াচ্ছে তত অব্রের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। চোখ দুটো ঝাপসা হয়ে গেল তার। তবুও অবেশ দেহের ভেতরটা বলিষ্ঠ মন তাকে লড়াই চালিয়ে যেতে বাধ্য করছে। এদিকে ফ্লোরে বসে নিষ্প্রভ দৃষ্টিতে দেখছিল এরকি অব্রর কিভাবে জীবন আর মৃত্যুর মাঝে যুদ্ধ করছে। তারপর হঠাৎ করেই বিদ্রুপ মিশ্রিত কণ্ঠে বলল, কি ব্যাপার বস? কেমন লাগছে আমার প্ল্যানটা? অব্র ঠোঁট চিরে কোনো উত্তর এলো না, শুধু নিস্তেজ শরীরটা ফ্লোরের ওপর পড়ে রইল। নিঃশ্বাস ক্ষীণ হয়ে আসলো। একসময় দৃঢ় দেহ আজ মৃত্যুর ঠান্ডা স্পর্শে কাঁপতে লাগলো। বিশ্বাসঘাতকতা মানুষের হাতের ছুরির চেয়েও ধারালো। শরীরের ব্যথা যদি ভয়ঙ্কর হোক না কেন, অব্রের অন্তরে যে দহন চলছে তা যেন বিশ্বাসঘাতকের দহন। তোকে বাঁচানোর জন্য আমি ছুরি এনেছিলাম, আর সেই তুই কিনা আমার জন্য মৃত্যুর ফাঁদ পেতে রেখেছিলি। বলতো, বিশ্বাসঘাতকতা করার আগে একবার কি বুক কাঁপেনি তোর? কি অভাব ছিল তোর? কোন দুঃখে, কোন ক্ষুধায় তোকে এত নিচে নামিয়ে আনলো? অব্রের কণ্ঠে রক্তের সঙ্গে মিশে ওঠা আসছিল যেন ভারী হয়ে। কথা শেষ হতে এরকি ধীরে ধীরে ঝুঁকে এলো তার সামনে। তার চোখে অমানবিক আলো। হাত বাড়িয়ে দিল সেই ক্ষতস্থানে, যেখানটায় কয়েক মুহূর্ত আগেই ছুরির ধারো গাঢ় ভাবে ঢুকে গিয়েছিল হাড়ভেদ করে। যন্ত্রণার ঢেউ অব্র আর্তনাদ করে উঠল। চিৎকার ফ্লোর জুড়ে প্রতিধ্বনি হলো। তবে সর্বশক্তি দিয়েও পাশের ফুলদানি ছুঁড়ে মারল সে। কাচের ভাঙা শব্দে এরকি দূরে ছিটকে পড়ল। পড়ে গিয়ে এক মুহূর্তে যেন স্তব্ধ হলো এরকি। তারপর কর্কশ গলায় হেসে উঠল। অভাব ছিল না আমার বস। খাবার ছিল, রক্তে ছিল উন্মাদনা, কিন্তু রাজত্ব ছিল না। যে সিংহাসনে তুমি বসে আছো সেটা আমার প্রয়োজন ছিল। কি করবে তুমি এত টাকা পয়সা দিয়ে? কত কালো সম্পত্তি জমিয়েছো, কত পাহাড়, কত ধন সম্পদ বানিয়েছো এই পৃথিবীতে, অথচ তুমি নিজেই তো জানো না এসব দিয়ে কি করবে। তুমি তো সারা জীবন একটা মাত্র জিনিসের জন্য হাহাকার, তোমার ভালোবাসার মানুষটিকে। অবশেষে তাকে তুমি পেয়ে গেছো, তাহলে এখন এই অঢেল রাজত্ব তোমার কাছে আর কিসের প্রয়োজন? আমাকে দিয়ে দাও বস, আমি সবকিছু চাই। আমি চাই এই পৃথিবী আমার পায়ের নিচে থাকুক, মাথা নত করুক। চাই মানুষ আমার নামে কাঁপুক। আমি আমার হাতের মুঠোয় নিয়ে খেলবো তাদের ভাগ্য। এরকির কথাটা যেন ছুরির মতো বিঁধল অব্রের বুকে, অথচ সে আঘাতের মাঝে তবুও কপাল চাপড়ে হেসে উঠল। সেই হাসি দিয়ে বিষাদ, দুঃখ, ভগ্ন হৃদয়ের কাঁপুনি নিজের ভেতরে অনুভব করলো। গাছের মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে, তখন তার আঘাত যেন ছুরির ধারালো হাড়ের কেউ হার মানিয়ে দেয়। তোকে মুহূর্তে আমার তোকে মারতে আমার ভীষণ কষ্ট হবে, এর কি ভীষণ কষ্ট হবে, কারণ তুই একসময় আমার ভাই ছিলি। এক ভাইয়ের পেটে ছুরি ঢুকাতে কার না কষ্ট হয় বল? তোর বুক চিরে তোর কলিজা বের করে আনতে আমার প্রতিটা শ্বাস ছিঁড়ে যাবে। তবুও তোর এই বিশ্বাসঘাতকতার হিসাব আমার হাতে লিখতে হবে। নীরব ফ্লোরের রক্তের স্রোত তীব্র হয়ে উঠেছে। এর কি ঠান্ডা গলায় ফিসফিস করে উঠল, তার জন্যই তো তোমাকে বেঁচে থাকতে হবে বস। কিন্তু আমি তো তোমাকে মৃত্যু না লিখে এ বাড়ি থেকে বের হব না। জানো তুমি, তোমার ভালোবাসার মানুষ তুমি আর কোনো দিন দেখতে পাবে না, যার জন্য তুমি এই কালো অন্ধকার জগতে পা রেখেছিলে, যার জন্য তুমি রক্ত নিয়ে রাজত্ব গড়েছিলে পুরো পৃথিবী জুড়ে, সেই মানুষটার কাছে তুমি আর ফিরতে পারবে না।
তোমার নাম শুনলে কারাগারের দেওয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠবে মৃত্যু যন্ত্রণায়। তুমি এতটা ভয়ঙ্কর, কিন্তু একটা মাত্র প্রশ্ন, একটা মেয়ের জন্য কেন এত কিছু করে? আফসোস, যার জন্য তুমি তামাম দুনিয়া পুড়িয়ে দিয়েছ, সেই মেয়ে এখনো এসবের কিচ্ছু জানে না। তুমি ভয় পেও না বস, আজ নয়তো কাল সব জেনে যাবে, আর সেদিন তার অধ্যায় শেষ হয়ে যাবে। শব্দগুলো আঘাতের মতো বাজলো অব্রের কানে। অব্র নাম বুকে বাজতেই সাথে সাথেই অব্রেও চোখগুলো বন্ধ করে নিল। রক্তমাখা দেহের প্রতিটা অংশ টিস্যুগুলো নিস্তেজ করে দিচ্ছে, তবুও ভালোবাসার প্রসঙ্গে যেন নীরব থাকতে পারল না সে। এরকির গলা শক্ত করে চেপে ধরে ক্ষুধার্ত বাঘের মতো গর্জে উঠল, যার জন্য এই পুরো তামাম দুনিয়া আমি নরকে পরিণত করেছি, সে যদি একবার বলে আমি এই পৃথিবী শীতল করে স্বর্গ করতেও রাজি আছি। এরকি শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু কর্কশ হাসি থামল না। দাঁত চিপিয়ে বলল, তোমার গায়ে যে দাগ লেগেছে বস, তা কোনোদিনও মুছবে না। এই পৃথিবী যদি সত্যি স্বর্গ বানাতে হয়, তবে তোমাকে আরেকবার জন্ম নিতে হবে, কারণ এই জন্মে তোমার জন্য আদালত পক্ষ রয়েছে, অপেক্ষায় রয়েছে। সেটি কেবল ফাঁসির কাঠগড়া। শব্দগুলো বিষের মতোই বুকে গিয়ে বিঁধল অব্রের। বুকের পিঞ্জর কেঁপে উঠল। এই মুহূর্তে তার নিঃশ্বাস থমকে গেছে। ঠিক তখনই এর কি হঠাৎ কায়দা করে হাঁটু তুলে আর মরিয়ে আড়াআড়ি লাথি মারল অব্রের বক্ষস্থলের ক্ষতবিক্ষত তলপেটে। এর কি দম নিতে নিতে দ্রুত উঠে দাঁড়ালো। মেঝে পথে পড়ে থাকা ধারালো ছুরি তুলে নিল সে। দানবীয় চোখে চেয়ে এগিয়ে আসে অব্রের দিকে। ছুরির ফলাটা এবার গলার শিরার ওপর স্থাপন করতে যাবে, যেন শেষ আঘাতটা এই নাটকের সমাপ্তি ঘটাবে। কিন্তু কি সেই মুহূর্ত! ধ্বংস! একটা ভারী বস্তু আছড়ে পড়লো এরিকের মাথায়। প্রচণ্ড আঘাতে হাত থেকে ছুরিটা মাটিতে লুটিয়ে গেল। রক্তমাখা শরীর তুলে উঠল, চোখে স্থির হয়ে এলো। মুহূর্তের মধ্যে এরকি মেঝেতে লুটিয়ে পড়ল। অব্রের চোখ বড় হয়ে উঠল স্মিত নিঃশ্বাস টেনে নিয়ে, শরীর জর্জরিত ব্যথায়। কিন্তু মুহূর্তেই যেন দৃষ্টি হলো দরজার কাছে দাঁড়িয়ে থাকা এক নারীর ওপর। সে জিসা। অব্র হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। জিসাকে সামনে দেখে অব্র বিস্মিত চরম দ্বার প্রান্তে পৌঁছে গেল। কপালে ঘাম জমে উঠেছে, বুকের ভেতর প্রশ্নের ঝড় বয়েছে। এই মুহূর্তে, এই নির্জন মৃত্যু আসলে জিসা কিভাবে উপস্থিত হলো? জিসা এগিয়ে আসে। সে হাত বাড়িয়ে অব্রকে তুলতে চাইল, কিন্তু অব্র কাঁপতে কাঁপতে হাত সরিয়ে নিল সে স্পর্শ থেকে। নিস্তেজ কণ্ঠে বলে, তুমি এখানে কেন? জিসার ঠোঁট কেঁপে উঠল। ডেভিড যেমন তোমার আপন ছিল, আমার কাছেও তেমনই ছিল। আর কে সে? তুমি ভালো করেই জানো। ডেভিডের মৃত্যুর প্রতিশোধ আমি কেন নিব না? সেদিন পার্টি থেকে যখন তুমি তোমার ওয়াইফের সাথে বেরিয়ে গেলে, আমি নিজ চোখে দেখেছিলাম এরকি গাড়িতে করে ডেভিডকে নিয়ে যাচ্ছে। সন্দেহ ছিল, কিন্তু বিশ্বাস হয়নি। আজ সবকিছু স্পষ্ট হলো। জিসার কণ্ঠ কাঁপছিল। অব্র কোনো উত্তর দিল না, কেবল শ্বাস নিতে নিতে ধীরে ধীরে দাঁড়ালো। তার গায়ে আর কোনো বস্ত্র নেই, শুধু একখানা সাদা শার্ট। সেটা এখন রক্তে রঞ্জিত, তলপেট হতে রক্ত বেয়ে পড়ছে। বাহিরে অন্ধকার ছায়া ঘনিয়ে আসতেই মেঝেতে ছড়িয়ে আছে রক্তের ছায়াপাত। লাল আলোয় ঝলসে গেছে সবকিছু। অব্র ফ্লোর থেকে সেই ধারালো ছুরি তুলে ধীর পায়ে গিয়ে আসে এরিকের দিকে। মাথায় ফুলদানি আঘাতে এরিকের দৃষ্টি ঝাপস হয়ে গেছে, চোখ আতো বুঝে আছে। হঠাৎই অব্র হাঁটু গেড়ে বসে পড়ল এরিকের সামনে। জিসা পেছনে দাঁড়ানো, নীরব শ্বাস টানল, চোখ টলমল করছে, কারণ যাকে আজ হত্যা করতে যাচ্ছে সেই মানুষটাকে একদিন নিজের ভাই ভেবেছিল। তোকে আমি কখনো মারতাম না এরিক, বাঁচিয়ে রাখতাম তোকে যদি তুই ডেভিডকে না মারতি। প্রতিটা মুহূর্তে তার মুখে ভেসে ওঠে আমার চোখের সামনে। ঘুম আসে না। ডেভিডের কফিনের পাশে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম তার হত্যাকারীকে আমি নিজ হাতে শেষ করব। তখন জানতাম না হত্যাকারী তুই হবি, আর বিশ্বাসঘাতকতার বোঝা আমার বইতে হবে। যদি ভেতরে আগুনটা একবার দেখতে পারতি এরিক, তাহলে হয়তো তুই আজ এই বেমানিটা করতে পারতি না। হ্যাপি জার্নি। কথাটা উচ্চারণ করে অব্র এক মুহূর্তে চোখ বন্ধ করে নিল, যেন ভেতরের শব্দহীন উপচে পড়ল। তারপর হঠাৎই বজ্রাঘাতে চিৎকার করে উঠল। ছুরিটা এরিকের তলপেটে সোজা ঢুকিয়ে দিল। মুহূর্তে রক্ত ফেটে গেল, যেন ছিটকে পড়ল অব্রের মুখে, ভিজিয়ে দিল উন্মুক্ত শরীরটা। এরিক কাঁপছে, কাঁপতে কাঁপতে ঠোঁট নাড়ালো। হয়তো কিছু বলতে চাইলো, হয়তো মৃত্যুর শেষ প্রান্তে অনুতপ্ত হলো। চোখ দুটো ছলছল করছে যন্ত্রণায়। নিঃশ্বাস ভারী হয়ে এলো, কিন্তু অব্র কোনো সুযোগ দিল না। তার ভেতর প্রতিজ্ঞা আর দেহের দহন প্রতিশোধের আগুন হয়ে চলিত হলো। দ্বিতীয় ছুরি
ছুরি গেঁথে দিল সে। এবার বুকের বাঁ পাশে ঢুকলো তা ধারালো ফলাটা। ছুরি ছেড়ে দিয়ে অব্র চেয়ে রইল। তলপেট ফেটে রক্ত নাভি ভুঁড়ি বাহিরে বের করে দিচ্ছে। কিছুক্ষণের নিস্তব্ধতার পর হঠাৎই অব্রের শরীর ঢলে পড়ল ফ্লোরে। যন্ত্রণায় বোঝা আর ধারে রাখতে পারল না সে। শরীরের ক্ষত আর অন্তরের দহন একসাথে আঘাত হানায় মস্তিষ্ক অচল হয়ে গেল। চোখ বন্ধ হয়ে নিস্তেজ হলো, ভারী হয়ে এলো। জিসা আটকে উঠলো, দ্রুত ছুটে গেল অব্রের পাশে। শ্বাস চেক করে বুঝলো জ্ঞান হারিয়ে ফেলেছে। আতঙ্কে চারপাশে তাকিয়ে দ্রুত সিদ্ধান্ত নিল, এখানে পুলিশ অ্যাম্বুলেন্স ডাকা চলবে না। কারণ একবার খবর বাইরে ছড়িয়ে গেলে এরিকের মৃত্যুর সত্য উন্মোচিত হয়ে যাবে আর সবকিছু ভেস্তে যাবে। অবশেষে জিসা ফোন বের করে নিল। কল করলো নওয়াজ শরীফকে। পাকিস্তানি বংশোদ্ভূত সে দীর্ঘদিন ধরে অব্রের দলের একজন বিশ্বস্ত সহযোগী। সংক্ষেপে সব জানিয়ে দিল। নওয়াজ দেরি করলো না, কিছুক্ষণের মধ্যে হাজির হলো। তার সহায়তায় জিসা অব্রকে তুলে নিয়ে বেরিয়ে গেল। গন্তব্য ডাবল এ হাউস। অব্র নিজের গোপন ডেরা। হাসপাতালে নেওয়া যাবে না, কারণ সেটা মানে পুলিশের ঝামেলা। নিরাপদ গোপন জায়গায় নিল একমাত্রই উপায়। সেখানে পৌঁছে ডাক্তার আনা হলো। গোপন চিকিৎসা দেওয়া হলো অব্রকে। দেহ রক্তাক্ত, তবুও শ্বাস চলছে, এইটুকুই স্বস্তি। অন্যদিকে নওয়াজের লোকজন খবর পৌঁছে দিয়েছে। এরিকের লাশগুলো সরিয়ে আনা হলো গোপনে ডাবল এ হাউসের গহন সুরক্ষের কুঠুরিতে। তাকে লুকিয়ে ফেলা হলো, যেখানে বাইরের দুনিয়ায় কোনো চোখ পৌঁছাতে পারবে না। না হয় আমার সাথে বাঁধলে তুমি 7 পাখের জীবন, ও দুহাত ভরে সাজাবো তোমায় দেবীর মতো সুনিপন। ও জাতকুল ভুলে এসো না ফিরে আমারই মন বাজারে। গানের কলি শেষ হতে পূর্ণম থেমে গেল। আকাশ হতে তখন গাঢ় নিকশ কালো অন্ধকার। মধ্যরাত অনেক আগে পেরিয়েছে, অথচ চোখে ঘুম নেই। আছে শুধু তার আছে অস্থির হাহাকার, বেকার জীবনের ক্লান্তি, অপূর্ণতার বোঝা, আর একদিকে প্রিয়জনকে অপাবার স্বপ্ন হারিয়ে হাতড়ে বেড়ানো স্রোত। ঠিক তখনই হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল পারুর নাম। রিসিভ করতে কানে ভেসে হলো কান্না ভেজা কণ্ঠস্বর। কি হয়েছে, কাঁদছো কেন? পারু, এখনো ঘুমাওনি? তুমিও ঘুমাওনি নিশ্চয়ই। ছাদে বসে আমার ফোনের অপেক্ষা করছিলে শুনতে হবে কবে আমার বিয়ে ঠিক হলো, তাই না? পুনম তিক্ত এক হাসি দিয়ে উত্তর দিল, তাহলে বলো কবে তোমার বিয়ে? আগামী মাসে 3 তারিখ। বলার সাথে সাথে ভেঙে পড়ল পারো। অপর প্রান্তে তার কান্নার ধ্বনি ছুরির মতো ভিজল পূর্ণমের হৃদয়ে। ফোনটা হাত থেকে ফসকে গেল, চোখ ভিজে উঠল জলকোনায়। কিন্তু পারুটাকে আবার টেনে নিল কথোপকথনে। শোনো, আমরা পালিয়ে যাই না কেন? জাত বর্ণ ধর্ম সবকিছু ছুঁড়ে ফেলে আমরা এক হলে কি এমন ক্ষতি হবে বলো? ক্ষতি হবে না, তবে তুমি থাকতে পারবে না পারু। কষ্টের সংসার, একদিন তুমি তিক্ত হয়ে যাবে। আমায় লোভী ভেবো না পূর্ণম, আমি মন থেকে তোমাকে ভালোবাসি। চলো আমরা পালিয়ে যাই কোথাও। কিন্তু আমরা পালিয়ে গেলে আমার মা বোনকে তোমার পরিবার জেলে দিবে। আরও সমাধান আমি রেখেছি। তুমি তো ওকে চেনো, আমার বেস্ট ফ্রেন্ড, এখন লন্ডন থাকে। আর তার স্বামী অব্র ভাইয়ের অনেক ক্ষমতা আছে। একবার বললে তিনি আমাদের রক্ষা করবে, তোমার পরিবারকেও নিরাপদে রাখবে। কিন্তু আমাদের সাহায্য কেন করবে উনি? তুমি জানো না পূর্ণম, ওহু যদি একবার অব্র ভাইকে বলে, তবে তিনি নিজের জীবন দিয়ে হলেও সে কথাটা রাখবে। কিছুক্ষণ নীরবতা পালন করে পূর্ণম। তাহলে সময়টা আসুক, কাল দেখা করতে পারবে? হ্যাঁ, কাল বিকাল 3টায় কৃষ্ণতলির অপেক্ষা করো। কাল আবার ওহুর কাজিন শিফাপুর বিয়ে আছে। ঠিক আছে। কিছুক্ষণ কথোপকথনের পর কথা শেষ করে কল কাটে। ফোন নিভিয়ে পূর্ণম ধীরে ধীরে ঘরের ভেতর গেল। বাইরে রাতের অন্ধকার জমে উঠেছে অজানা ভবিষ্যতের গভীর নিঃশ্বাসে। মুন প্যালেসে রাত নেমেছে অনেক আগেই। পূর্ণিমার গোল চাঁদ আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে নীল গগনের মাঝে সৌন্দর্য ছড়িয়ে। আশাব দেশে ফেরার জন্য অনেক চেষ্টা করিয়েছে, কিন্তু সে ফিরবে না শিফার বিয়ের পরে। বলে দিয়েছে। খানমহল শূন্য হওয়ার পরই এই ভাবনায় ভেবেছে। ওহু বারান্দায় দাঁড়িয়ে মুখ রাখলো মিষ্টি হাসি। তার চোখে প্রতীক্ষা, অব্র কবে ফিরবে। অবশেষে রাত গড়িয়ে যখন 11টা বাজলো, প্যালেসের মূল গেট হতে অব্রের গাড়ি ঢুকলো ভেতরে। মুহূর্তে ওহুর মুখে আনন্দের ঝিলিক ছড়িয়ে পড়লো। ছোট্ট শিশু যেমন খেলনা দেখে দৌড়ে যায়, ওহু সিঁড়ি বেয়ে ছুটলো। দুপুরে অব্র যখন বের হয়েছিল তখন গভীর ঘুমের ছিল।
তাই আজ কি পোশাক পরে বেরিয়েছে তা চোখে পড়েনি তার। অব্র নিজের গাড়ি চালিয়ে ফিরেছে, সাদা শার্ট, তার ওপর কালো ব্লেজার। নতুন করে সাজিয়েছে নিজেকে চন্দ্রবালার সামনে দাঁড় করানোর জন্য। কপালে চুল ঘামে ভিজে লেপ্টে আছে। গাড়ির দরজা খুলতে ওহু ছুটে এসে জড়িয়ে ধরল অব্রকে। তার দুহাতে সে ঠাঁই নিল অব্রের কোমরে, যেখানে এখনো সেলাইয়ের ক্ষত বেঁচে আছে। হঠাৎই অব্র ব্যথায় কুঁচকে এলো। ওহু আটকে উঠল। কি হলো আজ করলে যে? অব্র ঠোঁট শুকিয়ে গেল, মৃদু হাসি টানলো। ওহুর কপালে লেপ্টে থাকা চুলগুলো নরম হাতে সরিয়ে দিল। কিছু না, কিন্তু সত্যি এটা যে অব্রের শরীরের প্রতিটি পেশি কেঁপে উঠেছে তীব্র যন্ত্রণায়। তবু প্রিয়তমার সামনে কষ্টের প্রতীক চিহ্ন সে প্রকাশ করতে চায় না। সে যেখানে হাত রেখেছে ওই স্থানটায় রক্তাক্ত বা রক্ত ঝরেছে। তীব্র যন্ত্রণায় ছটফট করে জ্ঞান হারিয়েছিল। ওকে বুকের সাথে জড়িয়ে ধরে সে ব্যথার অবসান ঘটিয়ে ঠোঁট কামড়ে সে ব্যথা শুয়ে নে। ভালোবাসার ছোঁয়ায় ওহুর কপালে এঁটে দেয় ছোট ছোট চুমু। শুনছেন খান সাহেব, একটা কথা বলার ছিল। অব্র পেছন ফিরে তাকালো। এক হাত তলপেটে ক্ষতর পাশে চেপে ধরে স্নিগ্ধ কণ্ঠে বলেন ম্যাডাম। ওহু আওড়ালো, আমি প্রেগনেন্ট। কথাটা বজ্রের মতো আঘাত করলো অব্রের কানে। শরীরের শেষ শক্তিটুকু নিঃশেষ হয়ে গেল। ধপ করে সিঁড়ির মাঝে লুটিয়ে পড়ল সে। ওহু দৌড়ে এসে বুক ভরা আতঙ্কে আঁকড়ে ধরল অব্রকে। আর ব্যথা জীর্ণ হয়ে যায় অব্র। স্থির হয়ে শুধু চেয়ে রইল ছলছল চোখের দৃষ্টি তার চন্ডার মুখের দিকে।